প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। সাধ্যের মধ্যে দেশের সেরা হতে হবে, ব্যারাকপুরের বড়াখানায় পাত পেরে খেয়ে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর। আমাদের কিছুই নেই, পেনশনে সংসার চলে, টাকা উদ্ধারের পরও স্বামীর পাশে মিনারের স্ত্রী নিশানাই টুলু। শিয়ালদহ স্টেশনে চালু নতুন সেন্ট্রাল গেট, পুজোর আগে দূরপাল্লা যাত্রীদের উপহার রেলের। প্রথম দিনেই টোল ফ্রি নম্বরে প্রায় 2000 অভিযোগ, দুর্নীতি থেকে ভাতা বাদ গেল না জমা জলের নালিশও। এবার 28 আগস্ট নিয়ে দড়ি টানাটানি, কালীঘাট নাকি ঋতব্রত তৃণমূল, কে পাবে মেয়র? 1413 কোটির মালিক শিবকুমার, সবচেয়ে কম সম্পত্তি কি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর? চমক এডিআরের রিপোর্টে। 20 গদ্দার পোস্টার ঝুলিয়ে সাংসদ চত্বরে কল্যাণ, দেখাতে এসে মমতা কংগ্রেস প্রসঙ্গ ঝালিয়ে নিলেন প্রিয়াঙ্কা। মানুষের কাজ করার সময় নেই, বিজেপি শুধু দল ভাঙিয়ে যাচ্ছে, বিদ্রোহীদের পদ খারিজের দাবিতে সরব কুণাল। 3 থানার মামলায় স্বস্তি অভিষেকের, পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। থামবে না পড়াশোনা, স্কুল ছুট রুখতে তৎপর রাজ্য, পরিযায়ী শ্রমিকদের সন্তানদের জন্য নয়া উদ্যোগ সরকারের। নবান্নের পর এবার গেরুয়া বিকাশ ভবনও, পালাবদলের বাংলায় বদলাচ্ছে রং। নগদ 28.5 কোটি ও 15 কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ। অভয়ার বাবা মায়ের দাবিতে সাই, আরজি করে তদন্তকারী অফিসার বদল। সিঙ্গুরে কেমিক্যাল হাব গড়া যেতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিয়ে চিঠি শ্রমিক ভট্টাচার্যের। নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুরে বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস। নীলসাদায় আপত্তি নেই, স্কুল ইউনিফর্ম বদল নিয়ে বিতর্কের মাঝে বড় ঘোষণা মন্ত্রীর। বাড়ির সঙ্গে হাঁড়ি গণনাও শুরু 1 আগস্ট থেকে, সেন্সাসে রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট তথ্য। পুজোর আগেই পদ্মে সাংগঠনিক রদবদল, পদ যেতে পারে বহু নেতার। সারের কালোবাজারি রুখতে স্ট্রিক্ট কৃষিমন্ত্রী, বললেন চাষিদের পকেট কাটা বরদাস্ত নয়। দিল্লির আন্দোলন থেকে দেশের পরিস্থিতি নিয়ে কলম ধরলেন মমতা, গণতন্ত্রের প্রশ্নে বজ্রলিখন তৃণমূল নেত্রীর। 15 কেজিতেই শেষ নয়, আরও গয়না মিলতে পারে, টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার মেশিন নিয়ে পৌঁছল পুলিশ। কথায় কথায় রেফার চলবে না, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। পিছু ছাড়ছে না দুর্যোগ, সোম থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি, ফের ভাসতে পারে উত্তর। নিউটাউনের এনআইএ কার্যালয় পেল থানার মর্যাদা, পুরো রাজ্যেই থাকছে এখতিয়ার। দুকুল গেল ব্যবসায়ীর, সোনা নিয়ে গেল জালিয়াতরা, 50 লাখি অ্যাকাউন্ট বন্ধ করল পুলিশ। হুমায়ুনের চেক বাউন্সের হ্যাট্রিক, মহামেডানের 1.5 কোটির চেক ফেল করতেই সমর্থকদের তুমুল বিক্ষোভ। ঋতব্রতদের আর সমন্বয়, দ্রুত তদন্ত নিষ্পত্তির আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে ফের চিঠি মমতার। কারাগারের অন্তরালে 20 দিন, জেল জীবনের কথা তুলে ধরে বই প্রকাশ প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার MA কোর্সে যুক্ত হল AI, ভর্তি শুরু। বন্দে মাতারামের অপমানে শাস্তি, তুমুল হট্টগোলে এবার লোকসভাতেও পাস সংশোধনী বিল। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি, তামিলনাড়ুতে বড়সড় সিদ্ধান্তের পথে বিজয়। যা তথ্য চেয়েছে দিয়েছি, প্রায় 8 ঘন্টা ইডি জিজ্ঞাসাবাদ শেষে বললেন মদন। নিট আন্দোলন, দিল্লিতে পড়ুয়াদের বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নয়, জানালো পুলিশ। 200 ছড়াতে পারে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিম থেরাপি, চুলের মুঠি ধরে মারধর, জলপাইগুড়িতে থানায় হাজিরা দিতে গিয়ে আক্রান্ত পলাতক তৃণমূল নেতার মেয়ে। আদালতে স্বস্তি SFI নেত্রী ঐশীর, জামিন অযোগ্য পরোয়ানা খারিজ করে দিলেন বিচারক। রাম মন্দিরে টাকা চুরির ঘটনায় আগেই জানত ট্রাস্ট, ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়, চম্পত রায়ের চিঠিতে বিতর্ক। প্রশ্নফাঁস আটকানোর ভাবনা নেই, সবটাই শুধু শাস্তির ভয়, নতুন বিলের কড়া সমালোচনা CJPর। রেল উন্নত হচ্ছে, আমি চাই শিক্ষা ব্যবস্থাটাও হোক, কেন্দ্রের কাছে গর্ব করার সুযোগ চেয়ে বার্তা সোনমের।
নির্বাচিত না হয়েও দুদফায় 6 মাসের বেশি সময় মন্ত্রী, বিহার সরকারের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের অন্যতম সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খামতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করার প্রক্রিয়ায় জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ঐতিহ্যবাহী বড়াখানা অর্থাৎ প্রীতিভোজে যোগ দিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন মুখ্যমন্ত্রী। শুধু ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের প্রশাসনিক নির্দেশ দেওয়াই নয়, নিচুতলার কর্মীদের অভাব, অভিযোগ ও মনে যন্ত্রণা সরাসরি শোনার প্রতিশ্রুতিও দেন পুলিশ মন্ত্রী। রাজ্যের বর্তমান বিপুল আর্থিক দেনা এবং পুলিশ বাহিনীর পরিকাঠামোগত ত্রুটির কথা সরাসরি স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। ইংরেজি প্রবাদ কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ এর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইচ্ছার সঙ্গে সাধ্যের মেলবন্ধন ঘটিয়েই এগোতে হবে। বিগত দিনের বেশ কিছু প্রশাসনিক অভ্যাসের সমালোচনা করে তিনি খামতিগুলি শুধরে নেওয়ার আহ্বান জানান। প্রত্যন্ত এলাকায় কর্মরত পুলিশ কর্মীদের আবাসন সমস্যা, পরিশ্রুত পানীয় জলের অভাব এবং যানবাহন সহ লজিস্টিক সমর্থনের ঘাটতির কথা রাজ্য সরকার ওয়াকিবহাল বলে জানান মুখ্যমন্ত্রী। সীমিত সম্পদ ও প্রতিকূলতার মধ্যেও বিগত 2 মাস বা 10 সপ্তাহে পুলিশ বাহিনী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে রাজ্য পুলিশ শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত বাহিনীর মতো কাজ করেছে। রাজ্যের মা, বোন এবং মেয়েদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা নূতন নজির গড়েছে বলে জানান শুভেন্দু। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং দেশের মধ্যে 1 নম্বর হতে আর কি করণীয় তা নিয়ে তিনি প্রতিনিয়ত চিন্তাভাবনা করেন বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, আমাদের পুলিশের কাছে যে মানব সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির চেয়েও ভালো পারফর্ম করতে পারি। পুলিশের শীর্ষ আধিকারিক ডিজি, এডিজি বা আইজিদের সঙ্গে কেবল বৈঠক হবে না, নিচুতলার পুলিশ কর্মীদের মনে দুঃখ, যন্ত্রণা ও অভাব অভিযোগও আমি নিজে শুনব এবং তার সমাধানের চেষ্টা করব। সরকারি চাকরি ছেড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল মিনার মণ্ডলের। তবে সুখ যে কখনো চিরস্থায়ী নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মিনার। বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ ও 15 কেজি সোনা উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও স্ত্রীর দাবি এ টাকা তাঁদের নয়, আদতে তাঁদের নাকি কিছুই নেই, স্রেফ সামান্য পেনশনই চলে সংসার। তাহলে কোথা থেকে এলো এত টাকা? মিনারের স্ত্রীর দাবি, ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। টুলু মণ্ডল নিজে গিয়ে নাকি তাঁদের বাড়িতে রেখে এসেছিলেন ট্রাঙ্ক। জানিয়েছিলেন তাতে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তালাবন্ধ সেই ট্রাঙ্কের চাবি নাকি টুলুর কাছেই ছিল। ফলে মিনার বা পরিবারের অন্যদের কারো আন্দাজও ছিল না যে বাড়িতে এত টাকা ও সোনা রয়েছে। বুধবার পুলিশ তল্লাশি চালানোয় নাকি টাকার বিষয়টা জানতে পারেন সকলে। মিনারের স্ত্রীর কথায় তার স্বামী কিছুই জানতেন না, অথচ গ্রেপ্তার হতে হলো। উল্লেখ্য, মিনারের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের পরই উঠে এসেছিল টুলু মণ্ডলের নাম, কারণ অনুব্রত ঘনিষ্ঠ এই পাথর ব্যবসায়ীর ম্যানেজার হিসেবেই। তাহলে কোথা থেকে এলো এত টাকা? মিনারের স্ত্রীর দাবি, ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। টুলু মণ্ডল নিজে গিয়ে নাকি তাঁদের বাড়িতে রেখে এসেছিলেন ট্রাঙ্ক। জানিয়েছিলেন তাতে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তালাবন্ধ সেই ট্রাঙ্কের চাবি নাকি টুলুর কাছে ছিল। ফলে মিনার বা পরিবারের অন্যদের কারো আন্দাজও ছিল না যে বাড়িতে এত টাকা ও সোনা রয়েছে। বুধবার পুলিশ তল্লাশি চালানোয় নাকি টাকার বিষয়টা জানতে পারেন সকলে। মিনারের স্ত্রীর কথায় তার স্বামী কিছুই জানতেন না, অথচ গ্রেপ্তার হতে হলো। উল্লেখ্য, মিনারের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের পরই উঠে এসেছিল টুলু মণ্ডলের নাম, কারণ অনুব্রত ঘনিষ্ঠ এই পাথর ব্যবসায়ের ম্যানেজার হিসেবেই কাজ করতেন মিনার। আর টুলুর সম্পত্তির আন্দাজ কম বেশি সকলেরই রয়েছে। তৃণমূল আমলে বীরভূম জেলায় বেআইনি পাথর ও বালির ব্যবসার বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল। নকল ডিসিআর বানিয়ে দৈনিক কয়েক কোটি টাকা রোজগার করতেন তিনি। সেই টাকার ভাগ তৃণমূল আমলে দলের জেলা থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত সব জায়গাতেই পৌঁছে যেত বলেও অভিযোগ। বিধানসভা ভোটের আগে নিউটাউনে একটি গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার করে এসটিএফ। সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল টুলু মণ্ডলের। বছর দুয়েক আগে বলিউডের তারকাদের উপস্থিতিতে সিউড়িতে প্রায় 150 কোটি টাকা ব্যয় করে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের অনুষ্ঠানও অনেকেরই নজর কেড়েছিল, যা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ অনেকেই।
যাত্রী পরিষেবা আরও উন্নত করতে শিয়ালদহ স্টেশনে নতুন সেন্ট্রাল গেট চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মূলত মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জন্য তৈরি এই বিশেষ প্রবেশ ও প্রস্থান পথের ফলে দূরপাল্লা যাত্রীদের যাতায়াত আরও সহজ এবং দ্রুত হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার উত্তর, প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের উপর নির্ভর করতে হতো। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। পাশাপাশি গেটের বাইরে থাকা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে যাওয়া যাবে। রেলের দাবি, এতে স্টেশনের ভিড় কমবে এবং যাত্রী চলাচল আরও সুশৃঙ্খল হবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং ভারী মালপত্র বহনকারী যাত্রীরা উপকৃত হবেন। এ প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী রাজীব সাক্সেনা বলেন, আমাদের লক্ষ্য প্রত্যেক যাত্রীর ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও সুবিধাজনক করে তোলা। সেন্ট্রাল গেট শিয়ালদহ স্টেশনের আধুনিকীকরণ, যাত্রী চলাচলের উন্নতি এবং দূরপাল্লা যাত্রীদের পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল গেটের আশেপাশে অ্যাপভিত্তিক ক্যাব পিকআপ এবং ড্রপ পয়েন্ট বা একটি আধুনিক শৌচাগার তৈরির পরিকল্পনাও রয়েছে শিয়ালদহ বিভাগের। দুর্নীতি রুখতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করে রাজ্য সরকার। কাটমানি থেকে শুরু করে অবৈধ টোল বা মদের ঠেক যে কোনো ধরনের দুর্নীতি বা অপরাধের ক্ষেত্রে রাজ্যের মানুষ এই টোল ফ্রি নম্বর ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়। এই টোল ফ্রি হেল্পলাইন শুরু হয় বুধবার। নবান্ন সূত্রে খবর, প্রথম দিনে জমা পড়েছে প্রায় 2000 অভিযোগ, যা শুধু কাটমানি, সিন্ডিকেট বা বেআইনি টোল আদায়ে সীমাবদ্ধ থাকেনি। নবান্নের কন্ট্রোল রুমে অন্নপূর্ণা ভাণ্ডার, জমি বাড়ি সংক্রান্ত সমস্যা, রাস্তার বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা এবং জল জমার মতো একাধিক বিষয়েও অভিযোগ জমা পড়েছে। নবান্ন সূত্রের খবর, কন্ট্রোল রুমে আসা প্রতিটি অভিযোগই সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হচ্ছে। বিশেষ করে যে 4টি নির্দিষ্ট বিষয়ে হেল্পলাইন চালু করা হয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ আসা মাত্রই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ফরওয়ার্ড করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। রাজ্য পুলিশের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণের লক্ষ্যেই মঙ্গলবার ভবানী ভবনের এক অনুষ্ঠানে 4টি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চালু হওয়া নম্বরগুলি হল কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য 155334, সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের জন্য 155335, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং বেআইনি মদের কারবারের জন্য 155339। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত করা হবে। পাশাপাশি নবান্নের বিশেষ কন্ট্রোল রুম মুখ্যমন্ত্রী নিজেও পরিদর্শন করবেন। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, টোল ফ্রি নম্বরের অপব্যবহার বা ব্যক্তিগত প্রতিহিংসার উদ্দেশ্যে ভুয়ো তথ্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে সেই রেকর্ড পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকবে। অভিযোগগুলির প্রাথমিক শ্রেণীবিন্যাসে কৃত্রিম মেধা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তারপর পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ পৃথকভাবে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর কতগুলি অভিযোগ জমা পড়ল, তার মধ্যে কতগুলির নিষ্পত্তি হলো এবং কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট নিয়মিত মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। গত 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসকে ঘিরে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে বাংলার মানুষ। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও সংঘাতের রাস্তায় দুপক্ষ। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তা পালন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত আবেদন কলকাতা পুলিশের কাছে জানানো হয়েছে বলে খবর। তবে এহেন কর্মসূচি পালনে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নয়, একাধিক জায়গার কথা বলা হয়েছে। গত বছর পর্যন্ত মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে দলে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে গিয়েছে পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ঘর ভেঙে খান খান। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল, যেখানে নেত্রী একসময়ে ছায়াসঙ্গীরা যোগ দিয়েছেন। এহেন পরিস্থিতিতে এবারও মেয়র রোডে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রত শিবির প্রথমেই বিকল্প হিসাবে 2-3টি জায়গার কথা বলে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে খবর। তবে জায়গাগুলো কোথায় সেগুলি
সেগুলি তারা সামনে আনছেন না। নেতৃত্বের বক্তব্য, জায়গা নিয়ে জেদের কিছু নেই, আমরা আইন মেনে কর্মসূচি করব। সবটাই পুলিশি অনুমতির উপর নির্ভর করছে, তবে কর্মসূচি হবেই। আর তা সফল করতে ময়দানে নেমেও পড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জানা গিয়েছে, প্রস্তুতিতে ইতিমধ্যে নানা জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে তাদের। এমনকি জেলা নেতৃত্ব কলকাতায় এসে বৈঠকও করে যাচ্ছেন বলে খবর। তবে সভায় লোক আনতে বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে। আর তাই উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা ঋতব্রত শিবির চালাচ্ছে বলে খবর। ঋত শিবিরের ছাত্র সংগঠনের সভাপতির নাম সুদীপ রাহা নিজে দায়িত্ব নিয়ে সবটা চালাচ্ছেন বলে খবর। কালীঘাট তৃণমূলের নেতা তথা দলের আইনজীবী নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে গেলেও সেখানেই লোক আসবে। এরা যত অনুমতি বাতিল করবে তত মানুষ দিদির সঙ্গে আসবে। আর বিজেপি ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার করেছে, তাতে দিদির কর্মসূচিতেই বাংলা ছাত্র যুবরা আসবে, কারণ তারা জানে প্রতিবাদের মুখ শুধু দিদি। দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তি বিচারাধীন ফৌজদারি মামলা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক অভাবনীয় এবং চমকপ্রদ তথ্য প্রকাশ করল নিরপেক্ষ সমীক্ষা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ। নির্বাচন কমিশনে জমা পড়া স্বঘোষিত হলফনামার ভিত্তিতে তৈরি এই রিপোর্টে যেমন উঠে এসেছে হাজার কোটির ধনকুবের মুখিয়াদের নাম, তেমনি আবার দেখা যাচ্ছে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর স্থাবর সম্পত্তি বলতে কিছুই নেই। ধনীতম ডিকে শিবকুমার সবচেয়ে কম কার। এডিআরের রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন কর্ণাটকের ডিকে শিবকুমার। তার ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩.৮ কোটি টাকা। সেরা ৪ ধনী মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ১,৪১৩.৮ কোটি টাকা। ২. এন চন্দ্রবাবু নাইডু ৯৩১.৮৩ কোটি টাকা। ৩. সি জোসেফ বিজয় ৬৪৮.৮৫ কোটি টাকা। আর ৪. পেমা খান্ডু ৩৩২.৫৬ কোটি টাকা। অন্যদিকে সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার মোট সম্পত্তি মাত্র ৫৫.২৪ লক্ষ টাকা। তালিকার দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঘোষিত সম্পত্তি মাত্র ৮৫.৮৭ লক্ষ টাকা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর নামে নিজস্ব কোনো স্থাবর সম্পত্তি নেই এবং তার বার্ষিক আয় ১৭.৩৮ লক্ষ টাকা। রিপোর্ট জানাচ্ছে, ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৪ জন অর্থাৎ প্রায় ৪৫% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর আইনি অভিযোগ। মামলায় ১ নম্বর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তার বিরুদ্ধে মোট ৮৯টি মামলা বিচারাধীন, যার মধ্যে ৭২টি গুরুতর অপরাধ সংক্রান্ত। শুভেন্দু অধিকারীর মামলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে ২৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাজনৈতিক মামলা। এডিআরের এই সামগ্রিক রিপোর্ট থেকে মুখ্যমন্ত্রীদের যে সাধারণ সামাজিক অর্থনৈতিক ছবি ফুটে উঠেছে, ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট ঘোষিত সম্পদ ৩,৬৬০ কোটি টাকা। গড়ে প্রত্যেক মুখ্যমন্ত্রীর সম্পত্তি ১১৮.০৭ কোটি টাকা। ৩১ জনের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্তা। সবচেয়ে প্রবীণ মুখ্যমন্ত্রী পুদুচেরির এন রঙ্গস্বামী এবং কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু ও কনরাড সাংমা। ৯ জন স্নাতকোত্তর, ৭ জন স্নাতক, ৬ জন পেশাদার গ্র্যাজুয়েট, ৩ জন ডক্টরেট ডিগ্রিধারী এবং মাত্র ২ জন ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। দিল্লিতে সংসদ ভবনের সামনে ফের অন্য রূপে ধরা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা চত্বরে বুকে পিঠে ২০ জন গদ্দারের ছবি দেওয়া একটি বড় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখান ৬৮ বছর বয়সী কল্যাণ। সেখানে আবার তার সঙ্গে কথা বলতে দেখা যায় কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীকে। দুজনের কথোপকথন উঠে আসে রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ এবং রাজ্য রাজনীতির একাধিক পুরনো অধ্যায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা বিদ্রোহী লোকসভা সাংসদদের গদ্দার আখ্যা দিয়ে তৈরি হয়েছিল কল্যাণের বিতর্কিত পোস্টারটি। লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে অন্তত ২০ জন সাংসদ আলাদা হয়ে গিয়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন এবং এনডিএ জোটকে সমর্থন জানিয়েছেন। তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বর্মা, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, অভিনেতা দেব, সায়নী ঘোষ, বাপি হালদার, আবু তাহের খান, কালীপদ সোরেন, খেরওয়াল,
অসিত কুমার এবং কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন। তাদের ছবি নিয়েই কল্যাণের এই পোস্টার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য মন্ত্রীদের উপস্থিতিতে সংসদ চত্বরে আয়োজিত এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকে যোগ দিয়েছিলেন এই বিদ্রোহী সাংসদরাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেন, 5 সপ্তাহ আগে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন ব্যবস্থা নেওয়ার জন্য পিটিশন জমা দিয়েছি, অথচ এখনও কিছুই হয়নি। অবশ্য বিজেপি রাজত্বে তো সবই সম্ভব। কল্যাণ যখন সাংবাদিকদের ছবি তোলার জন্য পোস্টারটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, সেই সময় প্রিয়ঙ্কা গান্ধী সেখানে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কিছু পরে তিনি কল্যাণকে মনে করিয়ে দিয়ে বলেন, আমাদের দল থেকেও কিছু সাংসদ প্রথমে আপনার দলে গিয়েছেন এবং পরে সেখান থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ওরা আমাদের টিকিটে জিতে তবে এসেছিল। 2014 সালেও বাংলায় আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, এখনও নেই। সেই কারণেই ওরা অন্তত আপনাদের টিকিটে সংসদে পৌঁছতে পারত না। বিতর্কে নির্দল সাংসদ পাপ্পু যাদব যোগ দিয়ে কংগ্রেসের পক্ষে কথা বলার চেষ্টা করলে কল্যাণ নিজের রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, আমিও একসময় কংগ্রেস ছিলাম, যুব কংগ্রেসের সহসভাপতি ছিলাম। 1997 সালে আপনারা মমতা দিদিকে দল থেকে তাড়িয়েছিলেন। যদি দিদিকে দল থেকে না বের করতেন তবে আজকে কংগ্রেসের এই দুর্দশা দেখতে হতো না। কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব সম্মানের চোখেই দেখা হতো। রাজীবজি মমতাজিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। প্রিয়ঙ্কার কথায় সাই দিয়ে কল্যাণ বলেন, হ্যাঁ আমি জানি রাজীবজি দিদিকে সত্যিই ভালোবাসতেন এবং সম্মান করতেন, কিন্তু আপনারা সিপিএমের সঙ্গে হাত মেলালেন, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। এরপর সহকর্মী কংগ্রেস নেতাদের ডাকে প্রিয়ঙ্কা গান্ধীর সেখান থেকে চলে গেলেও গলায় সেই পোস্টার ঝুলেই হাসি মুখে দাঁড়িয়ে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে সংসদ ভবনের সামনে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় 20 জন গদ্দারের পোস্টার বুকে ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ দেখিয়েছেন। এদিনই কলকাতায় বিজেপি ও লোকসভার স্পিকারের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এক সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও বিভিন্ন সংস্থার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করেই চলেছে বিজেপি। বিদ্রোহী সাংসদদের অবিলম্বে লোকসভার সদস্যপদ খারিজের দাবিতে সরব হন তিনি। লোকসভায় তৃণমূলের টিকিটে বিজয়ী 28 জন সাংসদের মধ্যে অন্তত 20 জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনডিএ জোটকে সমর্থন জানিয়েছেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সাফ জানান যে 20 জন তৃণমূলের টিকিটে জিতে সংসদে গিয়েছেন, তারা এনসিপিআইতে নাম লিখিয়েছেন, আবার এনডিএর বৈঠকেও হাজিরা দিচ্ছেন। তারা দিল্লিতে বসে বিজেপির হয়ে কাজ করছেন এবং কথা বলছেন। আসলে তারা বিজেপিতে ঢুকতেই মুখিয়ে আছেন। তাই দেরি না করে অবিলম্বে এই 20 জনের সাংসদপদ খারিজ করা উচিত। কুণাল প্রশ্ন তোলেন, এত স্পষ্ট দলত্যাগের পরেও লোকসভার অধ্যক্ষ কেন সেই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন না? তার দাবি, লোকসভার স্পিকার সম্পূর্ণ অনৈতিকভাবে এই দলত্যাগী নেতাদের সময় দিয়ে যাচ্ছেন। সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদের বাইরে প্রতীকী প্রতিবাদের প্রশংসা করে কুণাল বলেন, কল্যাণদাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। উনি সঠিক পথেই প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির কড়া সমালোচনা করে তিনি যোগ করেন, মানুষের উন্নয়ন বা কাজ করার দিকে বিজেপির কোনো নজর নেই। এদের একমাত্র কাজ হলো অন্যান্য দল ভেঙে চুরমার করা। প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য মন্ত্রীদের উপস্থিতিতে সংসদ চত্বরে আয়োজিত এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকে যোগ দিয়েছিলেন এই বিদ্রোহী সাংসদরাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গেই ক্ষোভ উগরে দিয়ে বলেন, 5 সপ্তাহ আগেই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পিটিশন জমা দিয়েছি, অথচ এখনও কিছুই হয়নি। অবশ্য বিজেপি রাজত্বে তো সবই সম্ভব। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে আরও 8টি এফআইআর দায়ের হয়। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এর আগে গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে সমস্ত এফআইআরে রক্ষা কবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি। আদালত পর্যবেক্ষণ জানিয়েছিল, বিভিন্ন পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সমস্ত মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিকভাবে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর সহ রাজ্যের একাধিক থানায় তাঁর মক্কেলের বিরুদ্ধে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসাবশত মামলা করা হচ্ছে। সিব্বল যুক্তি দেন, ইতিপূর্বে একইভাবে একের
একের পর এক এফআইআর দায়েরের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালত রক্ষা কবচ দিয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আইনজীবী সিবালের এই সওয়াল প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেওয়া নির্দেশটি ছিল নেহাতি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। আদালতের করা পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ। অভিষেকের আইনজীবী সিব্বল যখন শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষা কবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেবে না। তবে সার্বিক রক্ষা কবচ দেওয়ার আবেদন খারিজ হলেও বৃহস্পতিবারের শুনানিতে নির্দিষ্ট কয়েকটি থানার মামলার ক্ষেত্রে অভিষেকের সুরক্ষায় সিলমোহর দিল একক বেঞ্চ। বিচারপতি জানিয়ে দেন, ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুরের মামলাগুলিতে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারবে না। রাজ্যে স্কুল ছুট বা ড্রপ আউট সমস্যা সম্পূর্ণ দূর করতে এবং সর্বস্তরে প্রতিটি শিশুর শিক্ষার মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। এবার থেকে রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেলেও কিংবা সামাজিক অর্থনৈতিক কারণে পড়াশোনা থমকে গেলেও অতি সহজে তা চালিয়ে যাওয়া যাবে। এই লক্ষ্য পূরণে বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে রাজ্য সরকারের সমগ্র শিক্ষা মিশন এবং জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থান বা NIOS এর মধ্যে আনুষ্ঠানিকভাবে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কি জানালেন শিক্ষামন্ত্রী? এই চুক্তি স্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্যে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন সরকারের দূরদর্শী ভাবনার কথা বিশদে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষার অধিকার আইনের অন্যতম প্রধান ও মূল লক্ষ্যই হল দেশের কোনো শিশুই যেন কোনো পরিস্থিতিতেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রায় দেখা যায় নানা ধরনের আর্থিক ও সামাজিক অনটনের কারণে অথবা কাজের সন্ধানে বাবা মাকে অন্য রাজ্যে স্থানান্তরিত হতে হলে বাচ্চাদের পড়াশোনা মাঝপথেই আচমকা বিঘ্নিত হয় এবং তারা স্কুল ছুট হয়ে পড়ে। শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় আশ্বস্ত করে জানান, শিক্ষা দপ্তরের এই অভিনব ও নমনীয় ব্যবস্থার সুবাদে পরিযায়ী শ্রমিকদের সন্তান কিংবা যে কোনো সাধারণ শিক্ষার্থী এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হলেও তাদের লেখাপড়ার পথ আর কোনোভাবেই রুদ্ধ হবে না। বিষয়টির সহজ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো শিক্ষার্থী কেরালায় থাকাকালীন NIOS এ নিজের নাম রেজিস্ট্রেশন করল। পরবর্তীতে পরিবারের সঙ্গে সে যদি ওড়িশায় চলে যায় তবে আটকে থাকবে না তার পরীক্ষা। সে অনায়াসেই ওড়িশার যে কোনো নির্ধারিত সেন্টারে বসে সম্পূর্ণ নিজের মাতৃভাষাতেই পড়াশোনা ও পরীক্ষা চালিয়েই যেতে পারবে। শুধু শিশুরা বা পরিযায়ী শ্রমিক সন্তানরাই নয়, শিক্ষামন্ত্রী আরও জানান যে এই মুক্ত শিক্ষা প্ল্যাটফর্মের পরিধি অনেক বড়। অতীতে যেসব বয়স্ক মানুষ কিংবা তরুণ তরুণী কোনো বিশেষ কারণে নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, তারাও এই ব্যবস্থার মাধ্যমে নতুন করে পুনরায় তাদের পড়াশোনা শুরু করতে পারবেন। রাজ্য শিক্ষা দপ্তরের এই ঐতিহাসিক এবং মহতী উদ্যোগের সুফল যাতে শুধু শহরকেন্দ্রিক না থেকে একেবারে গ্রামীণ প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে যায়, সে বিষয়ে রাজ্য সরকার অত্যন্ত নজর দিচ্ছে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, NIOS এর এই লার্নিং সেন্টার বা কেন্দ্রগুলিকে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পর্যায় পর্যন্ত প্রসারিত এবং সম্প্রসারিত করার সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের এই সদূর প্রসারী পদক্ষেপ সমগ্র রাজ্যের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যতের পথ যে আরও বেশি সুগম ও সুরক্ষিত হলো তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই যৌথ সমন্বিত পরিকাঠামোর আওতায় প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী, দশম শ্রেণী বা 10+2 বা দ্বাদশ শ্রেণী অর্থাৎ স্কুলের সমস্ত স্তরের শিক্ষায় অনায়াসে গ্রহণ করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। গতানুগতিক বা সাধারণ স্কুলের মতো কঠোর নিয়ম মেনে নির্দিষ্ট 1 বছরের মধ্যে যে কোর্স শেষ করতে হবে তেমন কোনো বাধ্যতামূলক শর্ত এখানে রাখা হয়নি। শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজের সুবিধাজনক গতিতে পাঠ্যক্রম শেষ করতে পারবে এবং সুবিধা মতো সময়ে পরীক্ষায় বসতে পারবে। তবে নির্দিষ্ট নিয়মানুযায়ী একবার নাম রেজিস্ট্রেশন করার পর সংশ্লিষ্ট কোর্সটি চূড়ান্তভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সময় পাওয়া যাবে। অনেকের মনেই মুক্ত শিক্ষা বোর্ডের শংসাপত্র নিয়ে দ্বিধা থাকে, তবে সরকার স্পষ্ট করে দিয়েছে যে NIOS থেকে উত্তীর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শংসাপত্র সম্পূর্ণভাবে কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। এই বোর্ডের শংসাপত্রের গ্রহণযোগ্যতা ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর কিংবা বড় বড় বেসরকারি সংস্থায় হুবহু সমান। সহজ কথায়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, CBSE, ICSE কিংবা দেশের অন্যান্য যে কোনো রাজ্য বোর্ডের সার্টিফিকেটের মতোই NIOS এর শংসাপত্র সমতুল্য আইনি ও প্রাতিষ্ঠানিক মান বহন করে।